হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আরেকটি ভিডিও যেখানে আমি আলোচনা করব আগামী পিএসসি মিসলেনিয়াস যে মেন এক্সাম তোমরা দেবে, যেখানে ডেসক্রিপটিভ ম্যাথ থাকবে, সেখানে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, মানে সেই পরীক্ষার জন্য কিভাবে প্রিপেয়ার হবে, এবং সর্বোপরি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে গিয়ে তোমাদের শুরুতে কি ভাবনা চিন্তা করা উচিত। দেখো, একটা জিনিস বলি, শুরুতেই কিন্তু একটা জিনিস মাথায় আসে যে স্যার এতদিন অবজেক্টিভ ম্যাথ করিয়ে এসছি, তাই না? এতদিন আমরা অবজেক্টিভ ম্যাথ নিয়ে আলোচনা করেছি। তোমরা দেখতে পাচ্ছ পেছনে পিএসসি মিসলেনিয়াস মেন্স ম্যাথসের প্রস্তুতি কিভাবে শুরু করবে, আজকে আমার এটাই টপিক এবং এটা নিয়ে আমি ডিটেলসে তোমাদের কাছে আলোচনা করব। তো এই যে অবজেক্টিভ ম্যাথ করতে 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 কোথাও যেন ভুলে গেছি ডেসক্রিপটিভ ম্যাথ কিভাবে করব। স্যার সবাই করেছি 9-10-এ, সেই চিন্তাভাবনাটা তো আসেই যে স্যার 9-10-এ করেছি যখন, এখন পারবো। আবার আরেকটা চিন্তাভাবনা মাথায় আছে, স্যার এতদিন আগে করেছি, কি করে মনে করব বলুন তো। তার উপর আবার অবজেক্টিভের কনসেপ্ট প্যাটার্ন সব মাথায় গেঁথে গেছে, সেগুলোকে বের করি কি করে। একটা জিনিস তোমাদের আমি শুরুতেই বলে রাখি, এই যে তোমরা ডেসক্রিপটিভ ম্যাথ থেকে অবজেক্টিভ ম্যাথে সুইচ করেছো নিজেকে, এটাও কিন্তু কম বড় কথা ছিল না, তাই না? অঙ্ক করতে গিয়ে মনে হতো যে স্যার একটু বলুন তো স্যার, একটু ডেসক্রিপটিভে বলে দিন তো, ভুলে গেছি স্যার, সেটা বললে একটু অবজেক্টিভটা বুঝতে সুবিধা হবে। একদমই ঠিক, যারা ডেসক্রিপটিভ ম্যাথ ভালো করে করতে পারে তাদের অবজেক্টিভটাও কিন্তু জলের মতো পরিষ্কার হয়, নিজে নিজে অবজেক্টিভ অ্যাপ্রোচ বা প্যাটার্ন তৈরি করতে পারে অনেক ছেলেমেয়ে। তো সেখান থেকেই আমি বলবো যে এইভাবে চর্চা করতে করতে একটা সময় কি হয়েছে, তুমি ডেসক্রিপটিভটা প্রায় ভুলতেই বসেছ। কিন্তু তোমরা সবাই জানো 3টে পরীক্ষা, কেপিএসআই, তোমার মিসলেনিয়াস মেন্স এবং আইসিডিএস মেন্সে কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথ করতে হয়। আমি আজকে তোমাদের বলবো যে কিভাবে শুরুতেই তোমরা ভাববে যে ডেসক্রিপটিভ ম্যাথ করতে গিয়ে কিন্তু একটা অসুবিধে যেটা তোমরা ফেস করতেই পারো, সেটা হচ্ছে নিজেকে ওই আবার ডেসক্রিপটিভে গিয়ে লিখে লিখে অঙ্ক করাটা স্যার কিভাবে শুরু করব। তোমরা শুরুতেই মাধ্যমিকের বইগুলো একটু ঘাঁটতে পারো, জাস্ট রিকল করা যে তুমি কি শিখেছিলে, কোন বিষয়গুলো তোমার মাথা থেকে উড়ে গেছে, সেগুলো একবার রিকল করা। তারপর আমি বলবো যে ম্যাথসগুলো তুমি অবজেক্টিভে করছো, দেখেই আনসার করছো, সেইগুলো কি তুমি ডেসক্রিপটিভে করতে পারছো? সেই ধারণাগুলো কি পরিষ্কার হচ্ছে? যদি করতে না পারো, বিভিন্নভাবে তুমি নিজেকে প্রস্তুত করো, আমি দেখাবো সেগুলো। আমি বিভিন্নভাবে দেখাবো অবজেক্টিভ ম্যাথগুলো আমরা কিভাবে ডেসক্রিপটিভে একদম প্রত্যেকটা লাইন লিখে লিখে কিভাবে প্র্যাকটিস করব, আমি আলোচনা করব। আজকের ভিডিওটা তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে, কিভাবে ভাবনা চিন্তাটাকে অবজেক্টিভ থেকে ডেসক্রিপটিভের দিকে টার্ন করবে, আমি সেটা বলতে গিয়ে আজকে তোমাদের আমি কিছু জিনিস একটুখানি আলোচনা করব। যেমন ডেসক্রিপটিভে কি হয়, বিষয় হয় একটা, ধরো যখন আমি অঙ্ক করতে যাচ্ছি কি লিখবো, কি লিখবো এই চিন্তাভাবনাটা তখনই আসে যখন তুমি কিন্তু ডেসক্রিপটিভ অঙ্ক করতে যাবে। কেননা অবজেক্টিভে কি হয়, শুধু অঙ্কটা করতে হয়, ক্যালকুলেশন করে আমাদের আনসার বের করাটাই মূল উদ্দেশ্য থাকে। কিন্তু এখানে আনসার বের করার সঙ্গে সঙ্গে একটা মাথায় চিন্তাভাবনাও থাকে, কোনো স্টেটমেন্ট বা কোনো লাইন বা কোনো একটা সেন্টেন্স আমরা বাদ দিচ্ছি না তো, সেটা কিন্তু অঙ্ক করতে করতে তোমার চিন্তাভাবনার মধ্যে আসতে থাকবে যে এই লাইনটা লেখা উচিত অথবা এই লাইনটা লেখা উচিত নয়। যেমন ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল নেব, আমি ধরো বললাম একটা বৃত্ত, একটা অঙ্ক নিচ্ছি আমি, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেল, 20% বৃদ্ধি পেল। ওকে, ধরো একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেল। এবার বলা হচ্ছে যে বৃত্তটির ক্ষেত্রফল কত পরিমাণ বৃদ্ধি পাবে বা কত শতাংশ বৃদ্ধি পাবে। প্রশ্ন এটা খুব সহজ প্রশ্ন, তোমরা অবজেক্টিভে খুব ইজিলি করে দাও, তাই না? একদম জাস্ট ঝড় উঠে যায়। কিভাবে ঝড় ওঠে সেটা একটু বলি। 1/5 বৃদ্ধি পেল ব্যাসার্ধ, ক্ষেত্রফলের মধ্যে আমরা সবাই জানি রেডিয়াস দুবার থাকে, πr², তোমরা জানো, এবং আমরা দেখে নিচ্ছি। ধরো বললাম 1/5টা কত হয়ে গেল, 6 হয়ে গেল প্রথমবার, যেহেতু দুবার হয় তাই আমরা কি করব, 5টাকে 6 আরেকবার এফেক্টটা নেব, আমরা পাচ্ছি 5×5 = 25, এখানে পেয়ে যাচ্ছি তোমার 6×6 = 36। আমি দেখতে পেলাম কত পার্সেন্ট বৃদ্ধি পেল, মানে কত বৃদ্ধি পেল আগে দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি 11 বৃদ্ধি পেল, সে তো 25-এ 11 বৃদ্ধি পেল, তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে, তুমি সরাসরি 44% বৃদ্ধি পেয়ে গেলে।
সরাসরি 44% বৃদ্ধি পেয়ে গেলে এটা অবজেক্টিভ মেথড, তোমরা জানো এইভাবে করতে হয়, খুব সহজে করা যায়। কিন্তু ডেসক্রিপটিভে এভাবে করা কিন্তু যাবে না। ডেসক্রিপটিভে আমাকে কি ভাবতে হবে, ডেসক্রিপটিভের ভাবনা চিন্তাটা আমি তোমাদের কাছে তুলে ধরছি, আমি লেখাটা একটু বলবো তোমাদেরকে, কেননা মনে রাখতে হবে ডেসক্রিপটিভে তোমার কি মার্কস আছে না আছে, কিভাবে পরীক্ষা হয়, কি কি চ্যাপ্টার আসতে পারে, আমি পুরো ডিটেলসটা কিন্তু এই ভিডিওতে বলবো। শুরুতেই আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি যে তোমার লেখাটা কি হবে তুমি যখন ডেসক্রিপটিভে অঙ্ক করতে যাবে। ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, ঠিক আছে, 8 সেন্টিমিটার তুমি ধরলে। এবার সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হবে কত হবে? বৃত্তের ক্ষেত্রফল বলো, ডেফিনেটলি পাই আর স্কোয়ার, আমরা সবাই জানি। ঠিক আছে, এবার দেখো আমি কি লিখছি, মানে আমার মাথায় কি চিন্তা ভাবনা থাকবে সেটা কিন্তু লেখার মধ্যেও প্রকাশ পাবে, এটা একটু মাথায় রেখে এগোতে হবে। এবার ব্যাসার্ধ 20% বৃদ্ধি পাওয়ার জন্য নতুন ব্যাসার্ধ হয় r ইন্টু 120/100, r ইন্টু 120/100। দেখো তাহলে এটাকে একটু ছোট করতে হবে, কাটাকুটি করে ছোট করো, একেবারে করতে পারো তুমি, কাটাকুটি তুমি একবারে করতে পারো ডেসক্রিপটিভে, কোনো অসুবিধা নেই। আমরা 20 দিয়ে কাটলাম 6, 20 দিয়ে কাটলাম 5, তার মানে 6r/5 সেন্টিমিটার হয়ে গেল এখন বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, সুতরাং বা অতএব এখন বৃত্তের ক্ষেত্রফল হবে পাই 6r/5 হোল স্কোয়ার বর্গ সেমি। ইউনিটগুলো একটু লেখার চেষ্টা করবে, এখানেও বর্গ সেমি ইউনিটটা তুমি লিখে দাও, যেহেতু তুমি ক্ষেত্রফল বলে দিচ্ছ। ঠিক আছে, তো এখন বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইন্টু 6r/5 হোল স্কোয়ার বর্গ সেমি। আমি পরের পেজে চলে যাই। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেল বলো? তোমার ক্ষেত্রফলটা আগে কত ছিল, মানে এখন কত হলো? পাই 6r/5 হোল স্কোয়ার, আর আগে ছিল পাই আর স্কোয়ার, তার মানে পাই 6r/5 হোল স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার এত বর্গ সেমি। ওকে, এবার একটু দেখে নাও কি করবে তুমি। এবার যথারীতি এটাকে ভাঙো, কত হয়ে যাবে? 36/25 আর স্কোয়ার, যা স্কোয়ারটা তুলে দিলাম, এখানে পাই আর স্কোয়ার কত হচ্ছে, এখানে ডট ডট দাও, এখানে তুমি কত পাচ্ছ বলো? পাই আর স্কোয়ার কমন নিয়ে নাও, পাই স্কোয়ার কমন নিয়ে কত পাবো? 36/25 মাইনাস 1, তার মানে আমরা পেয়ে যাচ্ছি পাই আর স্কোয়ার ইন্টু 11/25 বর্গ সেমি। এবার কিন্তু তোমার কাছে প্রশ্নটা চেয়েছিল বৃত্তটির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। পার্সেন্টেজে রেডিয়াস বলা আছে মানে ক্ষেত্রফলের কিন্তু শতকরা বৃদ্ধি তোমার কাছে জানতে চেয়েছে, ওটা বলতেও পারে আবার নাও বলতে পারে, তুমি ধরে নেবে শতকরা বৃদ্ধি। সুতরাং বৃত্তের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে বলো? তোমার এটা হয়ে গেছে বৃদ্ধি, বৃত্তটার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এত, আর আগের ক্ষেত্রফল কত? নিশ্চয়ই পাই আর স্কোয়ার, তাহলে কত হবে? পাই আর স্কোয়ার ইন্টু 11/25 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ইন্টু 100। শতকরা বৃদ্ধি বলেছে, কাজেই তোমাকে 100 মাল্টিপ্লাই করতে হবে। পাই আর স্কোয়ার কেটে দাও, 11/25 ইন্টু 100, এটা কাটো, সরাসরি 44%।
সরাসরি 44%। তাহলে দেখো আমরা কিন্তু এটা ডিটেলসে দেখো, আমি বোর্ডে লিখছি, একটু বড় বড় করে লিখছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো, এবং এই শর্টকাটটা একদমই করবে না তোমরা। এইভাবে করতে করতে দেখো এই জায়গায় ক্যালকুলেশনটা তুমি 1 লাইন 2 লাইন কিন্তু চেষ্টা করো। মোটামুটি স্টেপ একটা দুটো ক্যালকুলেশনের ক্ষেত্রে তুমি যেমন এই স্টেপটা তুমি অফ করতে পারো, জাস্ট ডিরেক্ট তুমি এখানে আসতে পারো, বাট লেখাগুলো যেন কনফার্ম থাকে, লেখাগুলো নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, লেখা কিন্তু তোমাকে লিখতেই হবে। সেক্ষেত্রে উত্তর আমরা কি লিখব, নির্ণেয় বৃত্তের শতকরা বৃত্তের ক্ষেত্রফলে বা ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত পার্সেন্ট বলো, 44%। ঠিক আছে, এইভাবে উত্তর তোমাকে লিখতে হবে। এই হচ্ছে প্রসেস। দেখো একটা অঙ্ক, সিম্পল অঙ্ক আমরা খুব সহজেই করতে পারি। এভাবে করলে কিন্তু তুমি কোনো নাম্বারই পাবে না। খুব বেশি হলে, যেহেতু আনসারটা তোমার ঠিক আছে, খুব বেশি হলে 1 নাম্বার পেতে পারো, আউট অফ 5 মার্কস 1 নম্বর তুমি পেতে পারো। বাট এভাবে লিখে করলে তুমি কিন্তু 5-এ 5 পাবে, পাশাপাশি ইউনিটটাও যেন তুমি লিখতে ভুলে যেও না। ঠিক আছে, তুমি এখানে শুধু একক লিখতে পারো, তুমি এখানে সেন্টিমিটার লিখতে পারো, তুমি এখানে বর্গ একক লিখতে পারো, তুমি এখানে বর্গ সেমি লিখতে পারো, যেটা তোমার লাগবে সেটাই তুমি কিন্তু লিখতে পারো। এই হচ্ছে ধারণা। ডেসক্রিপটিভে এইভাবে তোমাকে লিখতে হবে। ইউনিটটা দিতে পারে, এবং ইউনিট দিলে তুমি তো অবশ্যই ইউনিট লিখবে, আর যদি না দেয় তুমি বর্গ একক বা বর্গ সেমি, যেহেতু তুমি এখানে সেমি ধরেছিলে 8 সেমি, তুমি প্রত্যেকটাই সেমি কন্টিনিউ করো। যদি তোমাকে আর একক ধরো তাহলে তুমি একক দিয়েই, বর্গ একক দিয়ে তুমি কন্টিনিউ করবে। ঠিক আছে, আর পার্সেন্টেজে তো সেই অর্থে কোনো একক হয় না, তাই এখানে একক লেখার প্রয়োজনই নেই। তুমি যতক্ষণ পর্যন্ত এর ভ্যালুতে থাকছো ততক্ষণ পর্যন্ত তুমি বর্গ সেমি এককটা লিখো। তো এইভাবে ডিটেলসে তোমাকে কিন্তু করতে হবে, লিখতে হবে, ভাবনা চিন্তা করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কি চ্যাপ্টার আমাদের স্যার ইম্পর্টেন্ট। দেখো পার্সেন্টেজ বললাম, সঙ্গে তোমরা প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপস অ্যান্ড সিস্টেম, ওকে, সময় দূরত্ব মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেমস অন ট্রেন, বেসিক মেনসুরেশন একটা দুটো দিয়ে দেয়, এবং তোমার গড়ের অঙ্ক তুমি অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো বলছি এই চ্যাপ্টারগুলো একটু ভালো মতো চর্চার মধ্যে থাকো। আর আমি তোমাদের বলবো রেগুলার, যারা মনে হচ্ছে প্রিলিমস পাস করে যেতে পারো, সম্ভাবনা প্রবল, তাদেরকে বলবো রেগুলার 4-5টা 8টা 10টা করে অঙ্ক ডেসক্রিপটিভে লেখা প্র্যাকটিস করতে, সেটা যেখান থেকে হোক। তার কারণ যদি তুমি চর্চার মধ্যে না থাকো, এখানে শিখে গিয়ে পরীক্ষা হলে লিখতে গিয়ে কিন্তু বারবার হোঁচট খেতে হবে। তো আমার বক্তব্য এটাই, তুমি কিন্তু লেখাটা চালিয়ে যাও তোমার, এবং এই চর্চাটা চলতে চলতে দেখবে তুমি একটা সময় গিয়ে মাসখানেকের মধ্যেই তোমার একটা স্পিড চলে আসবে লেখায়। একটা বাংলা বা ইংলিশ, তুমি যে ল্যাঙ্গুয়েজে লেখো, তুমি ইংলিশেও লিখতে পারো, তুমি বাংলাতেও লিখতে পারো, তুমি যে ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি লিখতে পারো। সেক্ষেত্রে আমার মনে হয় এই চর্চাটা খুবই প্রয়োজন। এবং কী কী চ্যাপ্টার করবে আমি বলে দিলাম। পাশাপাশি তুমি লাভ ক্ষতির সঙ্গে সময় দূরত্ব, সময় কার্য, নল ও চৌবাচ্চা, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এইগুলো কিন্তু একটু চর্চার মধ্যে যেন থাকে। এবং বিস্তারিত অঙ্ক পার্সেন্টেজের ওপর কিন্তু পরীক্ষা হলে দেয়। আমি তোমাদের দু একটা এক্সাম্পল হিসেবে আমি রাখবো, কিছু অঙ্ক এক্সাম্পল হিসেবে আমি রেখেছি। দেখো, ধরো এই অঙ্কটা তোমরা কিভাবে ভাববে, একটা এসএফ এলসিএম এর অঙ্ক। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 অথবা 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। অপশান নেই যে তুমি অপশান দেখে ওড়াবে, যেটা তোমরা অবজেক্টিভে করে আসো। তাহলে কি করণীয়, আমাদের কিন্তু এই 4টে সংখ্যা, এই সংখ্যার লসাগু আমাদের বের করতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে তোমাদের কাছে নিয়ে এসেছি আমি কিভাবে তুমি পরীক্ষা হলে ফেস করবে অঙ্কগুলো। জাস্ট যারা খুব চিন্তাতে আছো যে স্যার ডেসক্রিপটিভ ম্যাথ নিয়ে কী ভাববো, তাদের জন্য আমি ভিডিওটা কিন্তু এইভাবে রাখার চেষ্টা করেছি। ধরো এখানে লিখতেই পারি 16, 24, 30 এবং 36-এর লসাগু। ঠিক আছে, এবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা পরে আসছি আমরা। আগে যেহেতু এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য মানে এদের লসাগু আমাকে বের করতে হবে, তাই এদের লসাগু তুমি বিস্তারিতভাবে বের করো। মানে 16, 24, 30 এবং 36
এদের লসাগু তুমি কিভাবে বের করো তুমি এখানে দেখাও, কোনো অসুবিধা নেই। 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 15, 2 দিয়ে করলে 18। এখানে তুমি আবার 2 দিয়ে দেখাও, কত হবে 4, 6, এটা 15 যাচ্ছে না, এটা 9। এবার তুমি 3 দিয়ে নিয়ে নাও, কত হবে এটা 4, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 3। আবার তুমি 2 নিয়ে নাও, কত হবে এটা হয়ে যাবে 2, এটা 1, এটা 5, এটা 3। তাহলে লসাগু কত হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কটা নিলাম 2, আরেকটা 2 লাগবে, সঙ্গে 5 লাগবে, আর একটা 3 লাগবে। লসাগু হয়ে গেল এত। 2 2 3 2 2 5 3। তাহলে আমরা কত পাচ্ছি লসাগুটা একটু গুণ করে নাও, 0 দিয়ে গুণ করো সুবিধা হবে। তোমার 10 20, এটা হয়ে গেল তোমার 60, তাই তো? আর এটা হয়ে যাচ্ছে তোমার 12, 6 12 72, 720। 720 আমাদের হয়ে গেল লসাগু, নির্ণেয় লসাগু। এবার আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই তো বলেছে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাচ্ছে তোমার 5টা 9। সুতরাং এর কাছাকাছি, এই যে বলেছে বৃহত্তম সংখ্যাকে, এর কাছাকাছি সংখ্যা পেতে গেলে, এদের মাল্টিপল পেতে গেলে এদের লসাগু দিয়ে ভাগ করতে হবে। সরাসরি ভাগ করে দাও লসাগু দিয়ে। 5টা 9কে আমি 720 দিয়ে ভাগ করে দিই, কত পাচ্ছি দেখো, 720 একে 720, কত পড়ে থাকছে এখান থেকে 9 7, এটা পড়ে থাকবে 2 9। এবার কবার যাবে, 7 বার যাচ্ছে, 7 মানে 4 বার যাচ্ছে, 4 0, 4 দুগুণে 8, 4 7 28, না 4 বার যাচ্ছে না, 4 বার যাচ্ছে না যথারীতি। তাহলে কবার যাচ্ছে, কারণ 28 হয়ে যাচ্ছিল, এটা কিন্তু তোমার হয়ে যাবে 3 বার, রাইট? 3 বার, 3 বার নিয়ে নাও, 0 3 দুগুণে 6, 3 7 21, কত পড়ে থাকছে বলো, 9 3 6, আরেকটা 9 নামিয়ে নাও, কারণ আমাদের কাছে টোটাল 5টা 9 ছিল। এটা কবারে যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি 7 9 63, 9 দুগুণে যাবে না, তার মানে তুমি সরাসরি 8 বারে করো। 8 0 0, 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 8 56, আর হাতের 1 57, কত পড়ে থাকছে 9 3 এবং 6। দেখো 639 এক্সট্রা, ঠিক আছে? সুতরাং 99,999 এর কাছাকাছি 720 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো, কি হবে বলো? নিশ্চয়ই তোমার এই সংখ্যাটা এক্সট্রা, তাহলে সংখ্যাটি কি হবে? যথারীতি তুমি 5টা 9 থেকে মাইনাস করবে 639, কারণ 639টার জন্য কিন্তু 720 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই 639কে সরাসরি বিয়োগ করে দাও এখান থেকে। কত পাবে? 0, এটা কত পেয়ে যাচ্ছ 6, কত পেয়ে যাচ্ছ 3, এটা 9, এটা 9, ঠিক আছে? 99360। কিন্তু একটা কথা বলা ছিল, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। যেহেতু উপরিক্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করে ভাগ করে 10 অবশিষ্ট থাকবে, 10 অবশিষ্ট থাকবে, তাই নির্ণেয় বা তোমার তাই সংখ্যাটি হলো, এইভাবে লিখতে পারো, সংখ্যাটি হলো 99360, অবশিষ্ট 10টা তোমাকে নিয়ে নিতে হবে। তাহলে কত হয়ে গেল? 99370। এই দেখো আমাদের আনসার। এভাবে আমাকে করতে হলো, কি করতে হলো, যেটা আমরা অবজেক্টিভে করতাম না। কি করতাম না? লসাগুর আমি ট্রিমেন্ডাস শর্টকাট কিন্তু তোমাকে দেখিয়েছি, ওই শর্টকাট এখানে না করে ডিটেলসে আমরা করলাম, ঠিক আছে? এবং আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, এবং 5টা 9কে 720 দিয়ে ভাগ করে এই 5টা 9-এর কাছাকাছি 720 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো, এটা পেয়ে গেলাম। কিন্তু শুধু এটা পেলেই হবে না, প্রতি ক্ষেত্রে যেহেতু উপরিক্ত সংখ্যাগুলি দিয়ে ভাগ করে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে, তুমি লিখতে পারো সেক্ষেত্রে, তাই সংখ্যাটি হলো এত। এবার তুমি উত্তরটা লিখবে অবশ্যই এই 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, নির্ণেয়
5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 99370। কমপ্লিট 5 মার্কসের জন্য তোমার কিন্তু এই লেখালেখি করতে হলো। এইভাবে জিনিসটা কিন্তু ভাবতে হলো। একদম ছোটবেলায় যেভাবে করেছো, একটুও তার অন্যথা হবে না। ছোটবেলায় যেভাবে করেছো ঠিক সেভাবে করার চেষ্টা করো, ঠিক আছে? আমি রেগুলার বেসিসে তোমাদের মিসলেনিয়াসের এই মেন্সের ডিটেলসটা আমি নিয়ে আসবো, যাতে তোমরা একটু চর্চার মধ্যে থাকো, ঠিক আছে? এইভাবে কিন্তু নিজেকে তুমি প্রস্তুত করতে পারো। ওকে, তো এটা যদি রেগুলার তুমি না লেখো কি হবে? লিখতে গিয়ে আটকে যাবে, ভাবনা চিন্তা আটকে যাবে। এবং যারা মনে করছো স্যার ইংলিশে বললে ভালো হতো, যেটা আমি বাংলায় লিখেছি হুবহু একে লেখা ইংলিশে একটু আলাদা হবে না, তুমি এভাবে ভাবতে পারো, ঠিক আছে? যেমন ধরো এই সংখ্যাটা এবং এই অঙ্কটা তুমি যদি একটুখানি চর্চার মধ্যে রাখো, দেখবে অঙ্কটা অবজেক্টিভে কতটা সহজ, কিন্তু ডেসক্রিপটিভে খুবই সহজ। লেখাটা তোমার চর্চার মধ্যে রাখতে হবে। আমি 2-3টে অঙ্ক চর্চার জন্য তোমাদের দিয়ে দিলাম, তোমরা একটু প্র্যাকটিসের মধ্যে থাকো। প্র্যাকটিস করলে দেখবে তোমার একটা বিশ্বাস আসবে, একটা ভরসা আসবে যে তুমিও করতে পারছো, তুমিও লেখালেখি করে অঙ্ক করতে পারছো। খুব স্বাভাবিক যেটা হয় অবজেক্টিভ থেকে ডেসক্রিপটিভে সুইচ করা। একদম মাধ্যমিকের বইটা একবার, দুবার, তিনবার একটু পাতা উল্টে দেখো কিভাবে লেখাটা হচ্ছে, তোমার যদি মনে না পড়ে। এবং আমি তো রেগুলার প্র্যাকটিস, ইউটিউবেও ক্লাস আনবো রেগুলার, এবং বিভিন্নভাবে শর্টসেও দেখাবে, এরকম ছোট ছোট ভিডিও আনবো তোমাদের জন্য, যাতে তোমরা ডেসক্রিপটিভের লেখাটা ঠিকঠাক লিখতে পারো এবং চর্চার মধ্যে থাকে। পরীক্ষার আগে আমি চেষ্টা করবো অনেকগুলো তোমাদের এইভাবে ক্লাস নেওয়ার। সঙ্গে তোমরা জানো মিসলেনিয়াসের ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে, সেই ব্যাচে তুমি যোগদান করতে পারো, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট ডেসক্রিপটিভ তুমি কিভাবে করবে পেয়ে যাবে। লাস্টলি বলে রাখি, এই অঙ্কটাও তোমাদের জন্য আমি রাখছি, চর্চা কর। লাস্ট বলে রাখি, অঙ্ক থাকে কত মার্কসের অঙ্ক থাকে? কত মার্কসের অঙ্ক থাকে? 50 নম্বরের অঙ্ক থাকে। একটু যদি স্পিড না থাকে 5টা অঙ্ক জেনারেলি করতে দেবে 10, ঠিক আছে? 50, অথবা মানে তোমাকে 5 নম্বর করে 10টা অঙ্ক করতে দেবে, মেনলি 5 নম্বর করে 10টা অঙ্ক করতে দেবে, অথবা দুটো গ্রুপ করে দিতে পারে, যেটা এর আগেও হয়েছে। 6টা অঙ্ক দিয়েছে, তার মধ্যে একটা গ্রুপে তোমাকে 5টা করতে হচ্ছে, একটা 6টার মধ্যে 5টা করতে হচ্ছে, আরেকটা গ্রুপে 6টার মধ্যে 5টা করতে হচ্ছে। সেই সব মিলিয়ে তোমাকে 10টা অঙ্কই করতে হবে, প্রত্যেকটা 5 মার্কস করে 50। প্যাটার্ন চেঞ্জও হতে পারে, ধরো তোমাকে 5টা অঙ্ক 6 মার্কসের দিল, আবার তোমার বাকি 5টা অঙ্ক 4 মার্কস করে দিল, একটু ছোট অঙ্ক, ঠিক আছে? তো কিছুই না, সব মিলে তোমাকে 50টা করতে হবে, মোটামুটি 8 থেকে 10টা, খুব বেশি হলে 12টা অঙ্ক করতে হবে। টাইমের মধ্যে করাটা জরুরি, টাইম তুমি পাবে, বাট একটা ডিসেন্ট স্পিড কিন্তু তোমাকে মেনটেন করতেই হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কাজে আমার লাস্ট একটাই আমি বক্তব্য বলবো এই শর্ট ভিডিওতে, যে তোমরা কিন্তু একদম হার মানবে না, তোমরা কিন্তু একদম ভয় পাবে না। চর্চা চালিয়ে গেলে ডেসক্রিপটিভ ম্যাথও তোমরা অবজেক্টিভের মতোই ওড়াবে। তার জন্য কি দরকার? অঙ্কটা চিন্তাভাবনা, এবং ওই চিন্তাভাবনা থেকে তুমি কি ভাবছো সেটা লেখনীর মধ্যে প্রকাশ করা, যেটা আমরা অবজেক্টিভে ভাবি কিন্তু লিখি না। ক্যালকুলেশনও করি অনেক সময়, সেটাও লিখি না। বাট কি করতে হবে? ডেসক্রিপটিভ ম্যাথে তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ লিখতে হবে, লিখে লিখে আলটিমেট আনসারে পৌঁছতে হবে, এবং সেক্ষেত্রে উত্তরটাও কিন্তু লিখতে ভুললে চলবে না। উত্তরটাও কিন্তু লিখতে ভুললে চলবে না। এই জায়গাটা একটু মাথায় রাখো। আমি মনে করছি কোনো চিন্তা নেই, 50-এ 50 পাওয়া যাবে এবং পেতে হবে ভালো র্যাঙ্ক করার জন্য। আচ্ছা, তাহলে এইভাবে প্রস্তুতি চালিয়ে যাও, দেখো, চোখ রাখো। পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটা চ্যাপ্টার চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার, ডেসক্রিপটিভে কিভাবে লিখতে হয়। এবং একটা কথা মাথায় রাখবে, এই প্রতিদিনের চর্চাটাই কিন্তু তোমাকে আত্মবিশ্বাসী করে তুলবে, ঠিক আছে? এবং এইভাবে চর্চা করতে করতে এমন একটা জায়গা আসবে, হয়তো 1 মাসের মধ্যে তুমি দেখবে যেভাবে তুমি অবজেক্টিভ পারো সেরকমভাবেই কিন্তু ডেসক্রিপটিভ পারবে, এবং ততটাই আত্মবিশ্বাসের সঙ্গে। তো প্রচুর ভিডিও চেষ্টা করব পরবর্তীকালে ডেসক্রিপটিভ ম্যাথের ওপর আনার। তোমরা সবাই চোখ রাখো WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং এই রকম কিছু ইনফরমেশন যাতে তোমাদের কাজে লাগে, এবং সামনের পরীক্ষাটা যাতে খুব খুব ভালো দিতে পারো। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। টাটা, ভালো থেকো সবাই।